1974 সালে দুর্ভিক্ষকে আমরা সাধারণত বন্যার দুর্ভিক্ষ বলে ফেলি। বন্যা হয়েছিল, ফসল নষ্ট হয়েছিল, মানুষ মারা গিয়েছিল, এটাই যেন পুরো কারণ। কিন্তু 1974 সালকে যদি শুধু প্রকৃতির উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে একটা ভয়ঙ্কর সত্য আড়াল করা হয়ে যায়। সেই সত্যটা হলো, অনেক দুর্ভিক্ষে বাজারে খাবার থাকে, তবুও মানুষ খেতে পারে না, কারণ খাবার কেনার সক্ষমতা তাদের থাকে না, বাজার নিয়ন্ত্রণে থাকে না, ত্রাণ ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছায় না, আর দুর্নীতি এসবের সুযোগ তৈরি করে দেয়। 1974 সালে বাংলাদেশে এই চেনটা একসাথে কাজ করেছিল। তাই আজকে আমরা দুর্ভিক্ষটা খাবার ছিল কি ছিল না এই প্রশ্নে আটকে না থেকে পুরো শাসন ব্যবস্থা কিভাবে ব্যর্থ হয়েছিল সেই দিকটা বুঝবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাধীনতার পরের বাংলাদেশ ছিল একটা নতুন রাষ্ট্র, কিন্তু সমস্যাগুলো ছিল পুরনো এবং বিশাল। 1971 সালের যুদ্ধ দেশকে শুধু অবকাঠামোভাবে ধ্বংস করেনি, প্রশাসন, বাজার, যোগাযোগ সব কিছু ভেঙে দিয়েছিল। বহু মানুষ কাজ হারিয়েছিল যুদ্ধের কারণে। তখন গ্রামের অর্থনীতিও নড়বড়ে ছিল, আর শহরে চাল, ডাল, তেল প্রায় সব কিছুর দামই ছিল অস্থির। এমন অবস্থায় সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্টেট ক্যাপাসিটি, মানে রাষ্ট্রের বাস্তব সক্ষমতা। আইন প্রয়োগ করা, বাজার নিয়ন্ত্রণ করা, খাদ্য মজুত তার বন্টন চালানো, আর সংকটের সময় দ্রুত সাহায্য পৌঁছানো, এই সক্ষমতাও তখন দুর্বল ছিল। ফলে 1972-73 থেকেই কালোবাজার, মজুতদারি আর সীমান্ত চোরাচালান শক্ত হতে থাকে। আর রাষ্ট্র যত দুর্বল থাকে, বাজারের অসাধু নেটওয়ার্ক ততই সাহসী হয়। এরাই নিয়ন্ত্রণ করে বাজারকে। এটাই ছিল তখনকার বাস্তবতা। প্রথমত 1974 সালে বড় ধাক্কা আসে বন্যা দিয়ে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকার আশপাশে ভারী বৃষ্টি ও বন্যায় অনেক জায়গায় ফসলের ক্ষতি হয়, উৎপাদন কমে যায়, যোগাযোগ ভেঙে পড়ে, ফলে ফসলের বাজার সরবরাহ কমে যায়। কিন্তু কেবল এই বন্যার কারণেই দুর্ভিক্ষ তৈরি হয়নি। কারণ গবেষণাগুলোই দেখা যায় ওই বছরের মোট খাদ্য উৎপাদন একেবারে শূন্যে নেমে যায়নি, বরং দুর্ভিক্ষটা বেশি ভয়াবহ হয়েছে কারণ তখন খাবার ছিল ঠিকই, কিন্তু গরিব মানুষ পর্যন্ত খাদ্যগুলো পৌঁছায়নি। অমর্ত্য সেন 1974 সালের দুর্ভিক্ষকে বিশ্লেষণ করতে গিয়ে দেখান এটা মূলত ছিল এন্টাইটেলমেন্ট ফেইলিয়ার, মানে দরিদ্র মানুষের খাবার পাওয়ার অধিকার পূরণ না হওয়া। বিশেষ করে শ্রমের বিনিময়ে চাল ক্রয় করার সক্ষমতা দ্রুত ভেঙে পড়েছিল। এখন এই ইনটাইটেলমেন্ট ফেইলিওর বাস্তবে দেখতে কেমন, চলুন সেটা খুব সোজা করে বলি। একজন দিনমজুরের মূল সম্পদ হচ্ছে তার শ্রম। সে সকাল থেকে কাজ পেলে বিকেলে টাকা পায়, আর সেই টাকা দিয়ে চাল কেনে। কিন্তু চালের দাম যদি থাকে কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে যায়, আর মজুরির হার সেই গতিতে না বাড়ে, তাহলে বাজারে চাল থাকার পরও তার জন্য চাল কেনা কঠিন হয়ে পড়ে। 1974 সালের অনেক জায়গায় ঠিক এটাই ঘটে। দুর্ভিক্ষের সময় বাজারে চালের দাম কেবল বাড়ছিল না, দাম বাড়ার প্রত্যাশাও দাম বাড়াচ্ছিল। অর্থনীতিবিদ মার্টিন রাভালিয়ন চালের বাজার নিয়ে বিশ্লেষণ করে দেখান, 1974 সালে চালের দাম বৃদ্ধির পেছনে ভবিষ্যতে ফসলের ক্ষতির খবর, গুজব ভিত্তিক ভয় আর বাজারের স্পেকুলেটিভ আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর 2000 সালের আরেকটি গবেষণায় দেখা যায় ওই সময়ে চালের বাজারে স্পেকুলেটিভ বাবলের মতো আচরণ ও দাম অস্থির করতে সাহায্য করেছিল। স্পেকুলেটিভ বাবল মানে চালের দাম বাড়ায় চাল কম বলে নয়, বরং দাম বাড়ে মানুষ ভয় পেয়ে আগেভাগে চাল জমাতে শুরু করায়। এখন আসি শেখ মুজিব সরকারের ব্যর্থতার জায়গায়। কারণ বন্যা তো কেবলমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ, আর এর ভয়াবহতা এবং বাজারে এর প্রভাব নির্ভর করে সরকার কতটা দ্রুত ও দক্ষতার সাথে কাজ করতে পারে। প্রথম ব্যর্থতা ছিল পূর্ব সতর্কতা এবং দ্রুত সমন্বয়ের ঘাটতি। তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিল, দরিদ্রের ক্রয় ক্ষমতা কম ছিল, এমনকি কিছু এলাকায় খাদ্য সংকট ঘনীভূত হচ্ছিল। কিন্তু এসব বিষয়ে সরকারের বাস্তব কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিশেষ করে মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ ও বাজার নিয়ন্ত্রণে এই দুইটা জায়গায় গতি ছিল খুবই ধীর। দ্বিতীয় ব্যর্থতা ছিল বাজার নিয়ন্ত্রণের দুর্বলতা। 1974 সালে সংবাদপত্রে মজুতদার, অসাধু ব্যবসায়ী, কালোবাজারি নিয়ে অভিযোগ এতটাই প্রবল ছিল যে রাভালিয়নের গবেষণায় ডেইলি ইত্তেফাকের একটি রিপোর্ট পর্যন্ত উদ্ধৃত হয়েছে, যেখানে মজুতদারকে দায়ী করা হয়েছে। কিন্তু কেবল অভিযোগ করলেই সমস্যার সমাধান হয় না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে আইন প্রয়োগ, নজরদারি, শাস্তি এগুলো কাজে লাগাতে হয়। সেই জায়গায় রাষ্ট্র ছিল দুর্বল এবং দুর্নীতি পরিস্থিতি ছিল আরও খারাপ। দুর্ভিক্ষের সময় খাদ্য, রেশন কার্ড, গুদাম, আমদানি সব কিছুই হয়ে ওঠে লাভের জায়গায়। জবাবদিহিতা দুর্বল হওয়ায় ওই লাভের নেটওয়ার্ক আরও শক্ত হয়ে ওঠে। এটা রাজনৈতিক অর্থনৈতিক সবচেয়ে পুরানো সত্য। এখানে ত্রাণ ও রেশনিংয়ের কথাও জরুরি। ইতিহাস ও গবেষণা ঘেঁটে দেখা যায় বাংলাদেশের সে সময়ে রেশনিং ব্যবস্থা ছিল শহরমুখী। গ্রামের দরিদ্র মানুষের কাছে দ্রুত পৌঁছানো ছিল কঠিন, ফলে প্রত্যন্ত অঞ্চলে রেশন পৌঁছাতো না। ব্রিটেনিকা নামে একটি আন্তর্জাতিক জ্ঞানকোষ এই দুর্ভিক্ষ নিয়ে উল্লেখ আছে, রাষ্ট্রের রেশনিং কাঠামোর দুর্বলতা দুর্ভিক্ষকে আরও তীব্র করেছে। বিশেষ করে শহরের কিছু সংখ্যক মানুষ সরকার থেকে কম দামে চাল পেত, যে সুবিধা গ্রামের দরিদ্র মানুষ পেত না।
দুর্ভিক্ষের সময় সরকার কিছু জায়গায় বিনামূল্যে খাবার দেওয়ার জন্য রান্নাঘর চালু করেছিল, যেগুলো স্যুপ কিচেন বলা হতো। সেটা কিছু জীবন বাঁচালেও দুর্ভিক্ষকে পুরোপুরি আটকানোর মতো দ্রুত এবং যথেষ্ট বড় স্কেলে সময় মতো পৌঁছানো যায়নি। এসব ব্যর্থতার কথা বিভিন্ন বর্ণনায় উঠে আসে। এবার আসি রক্ষী বাহিনী এবং আইন শৃঙ্খলার ব্যাপারে। জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল যুদ্ধ পরবর্তী অস্থিরতা, সহিংসতা ও বিদ্রোহ দমনের প্রেক্ষাপটে। বাংলা পিডিআয় বলা আছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে এই বাহিনীগুলো গড়ে তোলা হয়েছিল। কিন্তু খুব দ্রুতই রক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক দমন, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে। এসবের সাথে দুর্ভিক্ষের সংযোগটা হলো খাবার বিতরণে নয়, সংযোগটা জবাবদিহিতা প্রতিষ্ঠায়। দুর্ভিক্ষ মোকাবেলায় সবচেয়ে দরকার স্থানীয় তথ্য দ্রুত উপরে যাওয়া। কোথায় ত্রাণ আটকে আছে, কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় মানুষ কাজ হারিয়েছে। কিন্তু ভয়ের পরিবেশ বিরাজমান থাকায় মানুষ অভিযোগ করতে চাইতো না, স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। ফলে ত্রাণ, অনিয়ম, মজুতদারি এবং পক্ষপাত অনেক সময় আড়ালেই থেকে যায়। রাষ্ট্রের সীমিত সক্ষমতার বড় অংশ তখন খাদ্য শাসন ব্যবস্থা থেকে সরে গিয়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছিল। এই ডাইভারশনটাই দুর্ভিক্ষের সময় মারাত্মক ক্ষতি করে, কারণ একদিন দেরি মানে মৃতের সংখ্যা বাড়ে। এখানে আরেকটা আন্তর্জাতিক নীতিগত দিক আছে, যেটা অনেক সময় বাদ পড়ে যায়। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়, সে সময় খাদ্য সহায়তা ও আমদানির রাজনীতি এবং বৈদেশিক সিদ্ধান্ত এসবও সরকারের উপর চাপ তৈরি করছিল। দুর্ভিক্ষের বিষয়ে আলোচনায় রেহমান সুবহানের মতো লেখকদের কাজকে স্পষ্ট প্রমাণ ধরে অনেকেই বলেন, খাদ্য সংকট তখন শুধু প্রাকৃতিক নয়, বরং নীতি ও রাজনৈতিক অর্থনীতির ব্যাপার ছিল। এসব কিছুর ফলাফল ছিল রাজনৈতিক। দুর্ভিক্ষ শুধু জীবন নেয়নি, রাষ্ট্রের উপর মানুষের বিশ্বাসও ভেঙে দিয়েছিল। মানুষ তখন দেখে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না, মজুতদারি থামছে না, ত্রাণ অনিয়ম হচ্ছে, আর নিরাপত্তা কাঠামোর ভয় তৈরি করছে। তখন জনগণ গণতান্ত্রিক জবাবদিহিতার জায়গায় আরও বেশি চায়। কিন্তু শেখ মুজিব সরকারকে তখন একটি উল্টো যুক্তি প্রতিষ্ঠা করতে দেখা যায়। তিনি মনে করতেন, দেশকে বাঁচাতে হলে কঠোর নিয়ন্ত্রণ দরকার। এই চিন্তার ফলাফলই 1975 সালের দিকে গিয়ে আরও কেন্দ্রীভূত শাসনের দিকে মোড় নেয়, যার বড় রাজনৈতিক প্রকাশ ছিল বাকশাল। বাংলা পিডিয়া অনুযায়ী বাকশাল ছিল চতুর্থ সংশোধনীর পর একমাত্র বৈধ দলীয় কাঠামো, যার লক্ষ্য ছিল রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ। কিন্তু জবাবদিহিতা সংকুচিত হলে দুর্নীতি কমে না, অনেক সময় আরও ছড়িয়ে পড়ে। তাই 1974 সালের দুর্ভিক্ষের কারণ শুধু বন্যা বললে আসল কারণগুলোকে উপেক্ষা করা হবে। একটি দেশে পর্যাপ্ত খাবার থাকাই যথেষ্ট নয়, বরং মানুষের দরজায় পর্যাপ্ত খাবার পৌঁছে দেয় এই রাষ্ট্রের বড় দায়িত্ব। এই দুর্ভিক্ষের ইতিহাসটা মনে রাখা আমাদের জন্য জরুরি, কারণ আজকেও যখন বাজারের দাম বাড়ে, দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা কমে, আর ত্রাণ সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে, তখন 1974-এর দুর্ভিক্ষ আমাদেরকে সতর্কবার্তা দেয়। দুর্ভিক্ষ কোনো একদিন হঠাৎ করে আসেনি, দুর্ভিক্ষ আসে ধীরে ধীরে। দুর্বল প্রতিষ্ঠান, দুর্নীতি, জবাবদিহিতার অভাব আর ভুল নীতি একসাথে জমতে জমতে। আপনার কাছে শেষ কথা একটাই, 1974-এর দুর্ভিক্ষকে আপনি প্রাকৃতিক বলবেন না নীতিগত ব্যর্থতা বলবেন, সেটা আপনার বিশ্লেষণের বিষয়। কিন্তু ইতিহাস ও গবেষণাগুলোতে অন্তত এটুকু পরিষ্কার, প্রকৃতি ট্রিগার দিয়েছে আর রাষ্ট্রের ব্যর্থতা সেটাকে মহা বিপর্যয় বানিয়েছে। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, আলোচনা সেখানেই হোক। ধন্যবাদ।